বিএনপি জামাতের মধ্যে যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। একটাই বাংলাদেশে সংগঠিত শক্তি আছে, সেটা হলো আমলা। এই না এখন তরুণ ৩০-এর নিচে মানুষ কেবল যাচ্ছেন। তা আমরা একটা বিরাট শিশু গ্রুপ পেয়েছি। যারা একদিকে ৩০-এর নিচে তারাও শিশু, আবার ৭০-এর উপরে যারা আছেন তারাও শিশু। মাঝে মধ্যে স্বপ্ন দেখতেন এরকম একটা 111 আসলে, যেটা শেখ হাসিনা বলতেন যে এরা স্বপ্ন দেখে এরকম একটা 111 আসলে আমরা মন্ত্রী হব, আমাদের ফ্ল্যাগ থাকবে, ইত্যাদি ইত্যাদি। উপদেষ্টাদের পক্ষ থেকে, আমি ছাত্র উপদেষ্টাদের কথাই মিন করছি তা না, এরকমটি বলছেন, মানে সেই খবরেই পড়ছিলাম, সেই প্রতিবেদনেই পড়ছিলাম যে মন্ত্রণালয়ের সচিবরা দিয়েছেন, আগেও ব্যবহার হতো সেই হিসেবে এখনো সচিবরা তাদের দিচ্ছেন, এবং তারা সেভাবেই ব্যবহার করছেন। এই ব্যাখ্যাটিকেও আপনি কিভাবে দেখেন? না, এটাও খুবই দুর্বল একটা যুক্তি। এর কারণ হলো যিনি বলেছেন, আমি তার বক্তব্য রাখলাম, এরা সবাই বয়স্ক মানুষ। একটা জিনিস দেখুন, একটা নির্দিষ্ট সময় পরে সবাই শিশু হয়ে যায়। এখন যারা নতুন নবীন ৩০-এর নিচে, তাদেরকে যেভাবে আমরা তাদের বুদ্ধি, প্রজ্ঞা, মেধা এগুলো নিয়ে মনে করি যে এরা এখনো যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদেরকে দেখি। আর যারা ৭০-এর ঊর্ধ্বে উঠে যায়, বৃদ্ধ মানুষ, আপনি আপনার পরিবারে দেখেন, আপনার দাদা, নানা, এরা সবাই শিশুর মতো আচরণ করে। তা আমরা একটা বিরাট শিশু গ্রুপ পেয়েছি। যারা একদিকে ৩০-এর নিচে তারাও শিশু, আবার ৭০-এর উপরে যারা আছেন তারাও শিশু। তো এখন শিশু মানুষ, বয়স্ক মানুষ, বয়স হলে মানুষ খুব আবেগপ্রবণ হয়ে যায়। তাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে, অনেক কিছু পেতে ইচ্ছা করে। তো সেই অনুযায়ী দেখা গেল যে মন্ত্রণালয়ের সচিব সাহেব যখন বলছেন স্যার এটা আপনার প্রাপ্য, তো মনে করছে আচ্ছা ঠিক আছে, ঈশ্বরকে। অনেক শিশু দেখেন যে বাবা মা বলে যেতে দেয় যে তুমি কিন্তু ললিপপ খাবা না, কিন্তু আপনি যদি তাকে আদর করে বলেন যে নাও বাবা একটা ললিপপ খাও, অনেক শিশু স্থানকাল পাত্র ভেদে সেই ললিপপ গ্রহণ করে ফেলেন। এখন ৭০ ঊর্ধ্ব বা ৮০-র চেয়ে বেশি বয়সী যে সকল উপদেষ্টা মহোদয় রয়েছেন, এখন এটা প্রকৃতিরই একটা অবস্থা। তাদের শরীরের যে বায়োলজিক্যাল কিন্তু গোলাম অবস্থাগুলো। মাওলা রানী, আমাদের রাজনীতিবিদ, মন্ত্রী, প্রধানমন্ত্রীর পদে স্বাভাবিকভাবেও যারা থাকেন, মানে তারা তো মোটামুটি এইরকম বয়সী, ৭০ বা ৭০-এর একদম কাছাকাছি বা ৭০ ঊর্ধ্ব, এরকম মানুষই তো বেশি থাকেন। এই না এখন তরুণ ৩০-এর নিচে মানুষ কেবল যাচ্ছেন। রাজনীতিবিদদের একটা সুবিধা আছে, সুবিধা আছে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হয়, তাদের সমালোচনার একটা বিরাট উইংস থাকে। তারপরে তাদের একটা ফ্যামিলি থাকে, এ পলিটিক্যাল ফ্যামিলি। আমার সঙ্গে আমার স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, ফলে এই সকল ভুল এবং ভ্রান্তিগুলো যা হয় এগুলো পরিবারের মধ্যে কিন্তু আলোচনা হয়। দ্বিতীয়ত, তাদের পিএস, এপিএস থেকে শুরু করে অন্য যে সকল নিয়োগ হয় কাছাকাছি, এগুলো সব পলিটিক্যালি অনেক আগের থেকে তাদের সাথে সম্পর্ক থাকে। ধরুন সিভিল সার্ভিসে অনেক কর্মকর্তা আছে ছোট ছোট, এখন তারা আগের থেকেই অনেক পলিটিক্যাল নেতার সাথে সম্পর্ক রাখে যে স্যার বা ভাই আপনি যদি কখনো মন্ত্রী হন আমাকে কিন্তু পিএস বানাবেন, এপিএস বানাবেন। তো ওনাদের সঙ্গে একটা অ্যাডাপশন বা পারিবারিক রিলেশন এমনভাবে থাকে যে তারা খোলামেলা বলে যে এই কাজটি আপনার করাটা ঠিক হবে না। তো ওখানে দুটো কাজ হয়, একটা হলো ক্রাইম, সরাসরি তারা একসাথে মিলে সিন্ডিকেট করে একটা অপরাধ করে, পিএস এপিএস সবাই মিলে একসাথে সিন্ডিকেট করে। আর অন্যথায় হলো কি, তারা আলাপ আলোচনা করে একটা ভালো কাজ করার চেষ্টা করে, মাঝামাঝি কোনো কিছু নয়। এখানে কনফিউজড হওয়ার মতো যে জায়গা সেটা কম থাকে। কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, এরা তো আসলে সবাই নন পলিটিক্যাল, এই ধরনের বিষয় কখনো আশাও করেননি আগে থাকতে। মাঝে মধ্যে স্বপ্ন দেখতেন এরকম একটা 111 আসলে, যেটা শেখ হাসিনা বলতেন যে এরা স্বপ্ন দেখে এরকম একটা 111 আসলে আমরা মন্ত্রী হব, আমাদের ফ্ল্যাগ থাকবে, ইত্যাদি ইত্যাদি, আর অনেক কিছু। কিন্তু বাস্তবে যখন এসে গেছে, এসে যাওয়ার পরে যখন সেই সিনেমা নাটকের মতো সামনে আঙ্গুর আসছে, কমলা আসছে, পেয়ারা আসছে, এখন এগুলো তো খেতে হবে। এগুলোকে ফিরিয়ে দেওয়া বলতে গেলে অনেকটা বেয়াদবির মতো। এরা তো আর যা হোক না কেন বেয়াদবি করতে পারে না, ভদ্রতা, তো এরা ভদ্র পরিবারের সন্তান। তো যার জন্য সচিব সাহেব বলছেন যে এটা আপনার প্রাপ্য, আপনারই জিনিস, তো আপনারই জিনিস, এটা আগেও হয়েছে, এখন আপনাকে এটা করতে হবে। তো এটাকে রিফিউজ করা বা এটাকে মানে যাকে বলে ডিনাই করা, এই এটুকু সে বেয়াদবি তারা মনে করেছে, যার জন্য এটা খুব এজন্যই কি, স্মরণ এটাও কি মানে মানে আপনার কথা থেকে একটু মনে হচ্ছে যে বারবার যে বলা হয় স্বৈরাচারের দোসর, আমলা সচিবরা সব স্বৈরাচারের দোসর, কিন্তু তারা আবার বহাল তবিয়তে রয়ে যান, এটাও কি একটা কারণ যে নানান সুবিধা, যেরকমটি আপনি বলছেন, আহ, সেরকমটি পাবার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, সুবিধা নেবার একটা জায়গা তৈরি হচ্ছে, এই জন্য স্বৈরাচারের দোসর হবার সত্ত্বেও তারা বহাল তবিয়তে থাকতে পারছেন, বাকিরা যেখানে পারছেন না। ঠিক ওইরকম ওই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে চাই না। এর কারণ হলো এখন বাংলাদেশের সবকিছুই একেবারে ঘোলাটে, ঘোলা পানি, এবং এখানে সবাই অসংগঠিত। মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মিল মহব্বত নেই। দীর্ঘদিন যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল তাদের মধ্যে এখন শত্রুতা শুরু হয়ে গেছে। এক টেবিলে যারা বসতেন, এমনকি ধরেন বিএনপির 2 জন বা 3 জন নেতা, তারা এখন নমিনেশন পাওয়া নিয়ে, আগামীতে পদ পদবি পাওয়া নিয়ে নিজেরা মারামারি করছেন।
বিএনপি জামাতের মধ্যে যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ পুরো মাঠ থেকে নেই, অর্থাৎ আওয়ামী লীগ তাদের সহযোগী যারা লোকজন আছে অলমোস্ট 50% যারা লোকজন তারা আউট অফ দ্য সিনিয়রিও। তো এই যে একটা শূন্য, বিশাল একটা শূন্যতা, এই শূন্যর মধ্যে বাকি যারা আছে তারা খুব ছুটোছুটি করছে, আবার ছুটোছুটি করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করছে। এখন এই নিজে নিজে মারামারি করার কারণে টোটাল পলিটিক্যাল ফোর্স, এই পলিটিক্যাল ফোর্সটির মধ্যে আন্তঃসংযোগ নেই, ঐক্য নেই। দ্বিতীয়ত জনগণ যারা আছে অর্থনৈতিক চাপ, অব্যবস্থা, আইন শৃঙ্খলার যে অবনতি, তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্যই প্রচণ্ড রকম ব্যস্ত। কেউ পেট বাঁচানোর জন্য ব্যস্ত, কেউ হৃদয় বাঁচানোর জন্য ব্যস্ত, কেউ প্রেম বাঁচানোর জন্য ব্যস্ত, অথবা কেউ যাকে বলে ব্যবসা বাণিজ্য রক্ষা করার জন্য ব্যস্ত। মানুষ ছুটছে, প্রচণ্ড ছুটছে। এত অভাব, মানে এত অব্যবস্থাপনা, সব মিলিয়ে মানুষ এই উপদেষ্টাদেরকে নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, কাউকে নিয়ে চিন্তা করার কোনো সময় নাই। তো এই যে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে একটাই বাংলাদেশে সংগঠিত শক্তি আছে, সেটা হলো আমলা, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তারা সবাই খুব ঐক্যবদ্ধ। তো এই ঐক্যবদ্ধ সোর্সের মধ্যে বা এই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ধরুন যারা আছেন ধড়িবাজ, তারপরে চালাক, বদমাশ, দুর্নীতিবাজ, তো এরা তো সবসময়ই তারা জানে যে কী করে নিজেদের অস্তিত্ব রক্ষা করা যায় এবং এই যে 20 লাখ বিশাল গ্রুপকে তারা ব্যবহার করতে পারে।